স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে বুধবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে। সংশ্লিষ্টরা বলছেন, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জিয়া হত্যার মূল নকশা, নেপথ্য কারণ এবং সম্ভাব্য কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক চক্রান্ত ছিল কিনা সেই অজানা তথ্যগুলো সামনে আসতে পারে। ৪৫ বছর ধরে অন্তরালে থাকা এই সেনা কর্মকর্তার জবানবন্দি যদি স্বচ্ছভাবে নেওয়া সম্ভব হয়, তবে তা শুধু একটি হত্যাকাণ্ডের বিচারই সম্পন্ন করবে না, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আচ্ছন্ন অধ্যায়ের সঠিক তথ্য উন্মোচনেরও বড় ভূমিকা রাখতে পারে। তাই আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি প্রেসিডেন্ট জিয়া হত্যা, রহস্য উন্মোচনের সুযোগ। আলোচনায় এই মুহূর্তে স্টুডিওতে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন মানবাধিকার কর্মী খুশি কবির। আমরা অপেক্ষায় থাকলাম, শুরুটা করতে চাই মঞ্জিল মোর্শেদকে দিয়ে। মঞ্জিল মোর্শেদ, অবশ্যই একদিক দিয়ে ভালো খবর যে জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে যে নানা ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেগুলো কিন্তু একটা সুযোগ হলো এই একমাত্র জীবিত যিনি হত্যাকারী হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাকে গ্রেপ্তারের মাধ্যমে। সেটি কতটুকু জানা যাবে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। দেখুন, এই ঘটনা তো বহু বছর আগের, তাই না? ৪৫ বছর আগের ঘটনা, কিন্তু এটি নতুন করে এখানে কিছু আসবে বলে আমার কাছে মনে হয় না। কারণ তৎকালীন সময় এই সেনাপ্রধান মানে আমাদের রাষ্ট্রপতি ছিলেন, উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনাকে হত্যা করা হলো। তো রাষ্ট্রপতি থাকা অবস্থায় যখন হত্যা করা হলো, হত্যার পরে কিন্তু একটা প্রশ্ন আসছিল যে কেন হলো। কারণ আপনি জানেন যে ৭৫ বঙ্গবন্ধুর হত্যাটা কিন্তু আন্তর্জাতিক একটা কনস্পিরেসি ছিল, এবং তৎকালীন এই বিদেশিরা আপনার আলেন্দেকে হত্যা করেছে, সুকর্ণকে হত্যা করেছে, মানে রাজনৈতিক পটপরিবর্তন তখন হত্যার মাধ্যমে হতো, এবং সামরিক শাসনও একটা খুব প্রচলিত ব্যবস্থা ছিল। কিন্তু আমাদের এখানে ৭৫-এর সামরিক শাসনের পরের প্রত্যেকটা সময় কিন্তু সামরিক বাহিনীর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ অনেক কু হয়েছে। এটা আপনার এই আপনারা জানেন যে ৩রা নভেম্বর, ৭ই নভেম্বর, তারপরে জিয়াউর রহমান তো গ্রেপ্তারই ছিল। ৭ই নভেম্বর তাকে সিপাহী জনতা তাকে বেড়ে করে আনলো, তারপরে সামরিক শাসক, প্রধান সামরিক শাসক হলো, তারপরে আস্তে আস্তে রাষ্ট্রপতি হলেন। এবং ওই সময় আপনার চট্টগ্রামে যাওয়ার সময় ওখানে চট্টগ্রামেই যে হত্যা করা হলো, সেখানে ওই সময়ের যে নিউজ পত্রপত্রিকায় যেটা আসছে সেটা হলো মঞ্জুরকে দায়ী করা হচ্ছে। এবং ব্যাকগ্রাউন্ডে যখন এরশাদ সাহেব যখন ক্ষমতা নিল, ওই পরবর্তীকালে ওই আলোচনাটা আসছে, যেটা অনেক ব্যাকগ্রাউন্ডে এরশাদ সাহেব ছিল, কেন বেনিফিশিয়ারি তো সে। কিন্তু মারা যাওয়ার পরে তার যে জানাজা থেকে শুরু করে অন্য সমস্ত বিষয়, তৎকালীন সেনাপ্রধান এরশাদের এত ধরনের ভূমিকা ছিল যে ওই জিনিসটার তখনও তো আলোচনা হয় না, যে শত্রুতা থাকলে হত্যা করলে তো উনি ওই সময়ই তো ক্ষমতাটা নিতে পারতেন। তা না নেওয়ার কারণে ওই আলোচনাটা আসে নাই, কিন্তু আসলে পরবর্তীকালে ওই ধরনের একটা আলোচনা এসছে। এবং মঞ্জুর হত্যার মামলাটাও কিন্তু ওইখানেও কিন্তু তাকে হত্যা করার কারণে মঞ্জুরের কাছ থেকে আর কিছু জানা গেল না, তাই না? যে সামরিক অভ্যুত্থান, এটা তো আর্মির মধ্যেই তো একটা গ্রুপ তাকে হত্যা করেছে, তাই না? তারা তো আর্মির সার্ভিং অফিসার। তো সেখানে কি হয়েছিল, তবে হত্যার পরে এটা কিন্তু একটা কোর্ট মার্শাল হয়েছে, এবং আপনি জানেন যে অনেক অফিসার তাদেরকে কিন্তু ফাঁসি হয়েছে। এবং এই কোর্ট মার্শালটা যখন হলো, নিশ্চয়ই আর্মির যে রেকর্ড কোর্ট মার্শালের, এটা তো এমনি জেনারেল বিচার না, আর্মির রেকর্ডে কিন্তু ওখানে যা বেরোনোর কথা সেগুলো কিন্তু বেরোয় গেছে ওখানে, এটা কিন্তু ওই দলিলে আছে এখানে। তো তৎকালীন পর্যন্ত যেটা আমাদের জানার বিষয় হচ্ছে যে দলিলে আছে সব ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু জানি না। ওই যে আপনি বললেন না এরশাদ সাহেব এটার সঙ্গে জড়িত ছিল, এটা এক ধরনের আলোচনা আছে, বিচারপতি সাত্তার জড়িত ছিলেন, এটা এক ধরনের আলোচনা আছে। কিন্তু এখন যদি এই একমাত্র জীবিত ব্যক্তি, তাকে যদি ইন্টারোগেট করা হয়, তিনি যদি স্বীকার করেন বা তিনি যদি জানান, তার মাধ্যমে অনেক কিছু ক্লিয়ার হতে পারে। না, ওইটা জটিলতা আছে। উনি তো একমাত্র ব্যক্তি না, আরও তো ১৪-১৫ জন তো ওই সময়, তারা তো ১৮ জন। হ্যাঁ, তো ওই সময় তো আরও তো 2 জন পলাতক, তাহলে 16 জন তো ওই সময় আটক ছিল, তারাও তো প্রত্যক্ষদর্শী। কেন উনি একা তো গুলি করছে তা তো না, চিটাং সার্কিট হাউসেতে আরও অনেক অফিসাররা ছিল। ওই সময় তো গভর্নমেন্টের কাছে সব চলে আসছে, এবং দেখবেন তারপরে তো বিএনপি ক্ষমতায় আসছে 2-3 বার। তো সেখানে তো তারা এইটা নিয়ে আর কোনো করে নাই, মানে তারাও কনভিন্স ছিল যেটা সামরিক বাহিনীর একটা গ্রুপ সেটা করেছেন। এবং সেখানে ওই একটা জিনিসই বাকি ছিল, সে এরশাদ সাহেবের সম্পৃক্ততা। আমি তো যতটুকু আমার কাছে নলেজে আছে সেগুলো দেখি যে এরশাদ সাহেবের ওইটুক ছাড়া অন্য কোনো বিষয়ের কোনো বিতর্ক ছিল না। এবং এরশাদ সাহেবের যদি থাকতো, তাহলে এরশাদ সাহেবকে হটিয়ে যখন 91-তে বিএনপি ক্ষমতায় আসলো, তখন
কিন্তু তারা এই জিনিসটাকে সামনে আনতে পারতেন, কারণ ডকুমেন্ট তো ওখানে আছে, তদন্ত হয়েছে, কোর্ট মার্শালে ডিটেলস রিপোর্ট আছে ওখানে, কিন্তু তখনও কিন্তু এটা আনা হয় না, জাস্ট আলোচনার মধ্যেই ছিল। আর উনি তো এইটার মাধ্যমে যে হঠাৎ করে নতুন কিছু বেরোয় যাবে এটা আমার কাছে মনে হয় না। দুটো জিনিস এখানে কিন্তু, ওই শুধু সামরিক বাহিনী ছাড়াও আর একটা আলোচনা কিন্তু মাঝে মাঝে আসতো, যে ওখানে বিএনপির তৎকালীন যে সেক্রেটারি উনি কিন্তু ওই সার্কিট হাউসে ছিলেন, উনি কিভাবে অক্ষত ছিলেন, এই আলোচনাটাও কিন্তু অনেক সময় আসতো, যে এখানে কি বিএনপির কয়েকজন জড়িত আছে কিনা, এইরকম একটা আলোচনা তখনও ছিল। কিন্তু সেটাও কিন্তু বিএনপি যখন পরবর্তীকালে ক্ষমতায় আসছে তারাও কিন্তু এই জিনিসটাকে কগনিজেন্সে নেয় না, মানে তারা বিশ্বাস করেন না যে এটা বি চৌধুরী বা অন্য কেউ থাকতে পারে, যার ফলে কেন তারা তো কোর্ট মার্শালের যখন বিচারটা হয় ওখান থেকে তো ধরেন আর্মিদের মাধ্যমে যে তথ্য ওখানে তো সব পেয়ে গেছে তারা, আর তারা তো ইন পাওয়ার, এমন না যে কেউ অবস্ট্রাক্ট করতেছিল, একটা থার্ড পার্টি করতেছে, তারা পাওয়ারে ছিল, ক্ষমতায় ছিল, এবং সেই অবস্থায় ওখানে যে তদন্তগুলো হয়েছে সেখান থেকে তারা যেটা পেয়েছেন ওইখানে হয়তো এটাই ধরা হয়েছে যে হ্যাঁ এটা তাকে হত্যা করার জন্য করা হয়েছিল, হত্যার পরে হয়তো পরিবেশ পরিস্থিতি, কেউ চিফ হইতে ছিল, সেটা হয়তো মঞ্জুরের একটা সম্ভাবনা ছিল, উনি হয়তো ক্ষমতা নিতে চেয়েছিল, কিন্তু সে তো মার্ডার হওয়ার পরে তো এরশাদের কাছে অটোমেটিক চলে আসলো, এরশাদ অনেকদিন পরে আবার আইসা উনি সামরিক শাসন জারি করে সত্তারকে সরিয়ে তারপরে উনি ক্ষমতায় আসলেন। তো এই দিক থেকে একটা খুব বড় প্রশ্ন, আমার একটা কৌতূহল, সেটা হলো সমস্ত মিডিয়ায় বলছেন একটা কথা, সেটা হলো যে দীর্ঘদিন উনি ভারতে পালিয়েছিলেন, তারপরে আসা যাওয়া করছেন, এটা কেউ ক্লিয়ার করছে না, কিন্তু ওই নিউজের মধ্যেই বলা হচ্ছে যে উনি 96-97-তে ভারতে ছিলেন। তাহলে এই যে শব্দটা মিডিয়াগুলো বলল 40 বছরের উপরে হয়ে গেছে, দীর্ঘদিন ভারতে ছিল মানে 40-এর জায়গায় অন্তত 30 বছর ছিল, কিন্তু বলার সময় আবার বলে দিচ্ছে 96-97, 1 বছর। তো মিডিয়ার এই ধরনের বক্তব্যের মাধ্যমে এই জিনিসগুলো আরো জটিলতার সৃষ্টি হচ্ছে, যে আসলে কোথায় ছিল, কি ছিল, এটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন। ভারতের নামটা এখানে চলে আসলো, যে 1 বছর ছিল, 40 বছরের মধ্যে সেখানে ভারতে ছিল, এরপরে এখানে আসা যাওয়া করছে, কি প্রেক্ষাপটে আসা যাওয়া করলো, এবং যেখানে গ্রেপ্তার হলো সেটাও তো বলা হচ্ছে শ্বশুরের ভবনে, তাই না? তো এই শ্বশুরের ভবনে ছিল, তাহলে সে কি বাইরে অন্য কোথাও ছিল, নাকি সে হঠাৎ করে আসলো? আর বিএনপি এখন ক্ষমতায় আসার পরেও সে কি আসার কথা, তাও তো মনে হয় না, কারণ তার সে যেহেতু জানে যে আমি তো জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছি, অর্থাৎ বিএনপি ক্ষমতায় থাকার তো আসার কথা না তার, সবাই তো এটা অ্যাভয়েড করে, তাই না? যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন বঙ্গবন্ধু হত্যার যারা ছিল তারা কিন্তু বাইরে চলে গেলেন, আবার বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির সঙ্গে যাদের টাসেল আসি আছে তারা কিন্তু সবাই চলে যায়। 111-এ যারা করেছিল, আপনার টর্চার করেছিল তারেক রহমান সাহেবকে, তারা কিন্তু অনেকে চলে গেছেন, তাই না? বাইরে চলে গেছেন, বাইরে সেটেল হয়েছেন। তো ওই জায়গাটা একটা সন্দেহ যে উনি এইটা ক্লিয়ার করা হচ্ছে না, এবং এটা একটা সন্দেহ। আমার মনে হয় এটা যদি আরো রিপোর্টটাকে আরো ক্লিয়ার করা হতো, যে কিভাবে পেলো তারা এবং কোথায়, এগুলো তো যারা গ্রেপ্তার করছে তাদের কাছে সবই আছে, মানে কংক্রিট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। এই জন্য একটা সন্দেহ, একটা সন্দেহ, এবং একটা ওই অনেক আলোচনা আবার অন্যদিকে গড়াচ্ছে, অন্যরা বিভিন্ন রকম আলোচনা করছে যে এখন কেন এটা হচ্ছে, এটা কি, তাহলে এটার পিছনে রহস্য কি? কারণ আপনি যখনই তথ্যটা প্রকাশ করবেন না, তথ্যটা যখনই অস্পষ্ট থাকবে, তখন ডালপাড়া বিলোবে, যার ইচ্ছা মতো তারা আলোচনা করে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করবে, তখন আর আমরা কোনো সঠিক তথ্যই পাবো না। একদম পরিষ্কার। একটা বিরতি নিতে হবে, বিরতির পরে আবার যুক্ত হচ্ছে দর্শক আমাদের সঙ্গে। বিরতির পরে আশা করছি খুশি কবি যুক্ত হবেন। আমরা একটা বিরতি নিচ্ছি প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আমন্ত্রণ আরো একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, এবং যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির। দুজনকে আবারও স্বাগত। খুশি কবির, এতক্ষণ আলোচনা করছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের যে একমাত্র আসামি শেষ পর্যন্ত 45 বছর পর গ্রেপ্তার হলেন, তাকে নিয়ে আলোচনা করছিলাম। বারবার মানে মঞ্জিল মোর্শেদ বলার চেষ্টা করলেন যে তার কাছ থেকে তো অনেক অজানা তথ্য জানার সুযোগটা তৈরি হলো, কারণ একটা তৈরি হয়েছে না নানা আলোচনা যে আমরা জানি না কারা হত্যাকাণ্ড, কে পেছনে, এরশাদ সাহেব জড়িত কিনা, কে জড়িত, এগুলো কিন্তু জানি না, যেহেতু সেনা আইনে তাদের বিচার হয়েছে, ফাঁসির দণ্ড কার্যকর হয়ে গেছে। সেই সুযোগটা সরকার নিতে পারে কতটুকু? আমার মনে হয় এটা একটা খুবই উত্তম সময়, যদিও আমি যেটা শুনলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আদালতে আর যেভাবে ওনাদের অন্যদের যে বিচার হয়েছে সেভাবেই হবে। তো আমি মনে করি আপনি যেটা বলেছেন যে কিছু তো একটু আবছা রয়ে গেছে, যে শহীদ জেনারেল জিয়াউর রহমানের যে হত্যা, কারা পেছনে ছিল, কেন হয়েছে, এটার তো তেমন কোনো তথ্য তো আসেনি। খালি বলা হয়েছে যে তাকে হত্যা করা হয়েছিল, যেটা, আর জেনারেল মনজুরের কথা বলা হয়েছিল। পরে উনাকে তো যেভাবে, উনি তো বিচার পাননি, উনাকে তো বিচারের আগে গুলি করে মারা হয়েছে। তো এইসব প্রশ্নগুলো এনার কাছ থেকে জানা যেতে পারে। এটা আমার মনে হয় ইতিহাসের জন্য
আমাদের দেশের জন্য ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটতে পারে, কেন ঘটেছিল, কি ঘটেছিল, এগুলো ইতিহাস না জানলে নিজেদেরকে রক্ষা করার জন্য এগুলো খুবই প্রয়োজন। জি, মঞ্জুর মোর্শেদ আরেকটা জিনিস বলছিলেন যে ওই সময় কারণে জেনারেল জিয়া, শেখ মুজিবুর রহমান, তাদের যে হত্যাকাণ্ডগুলো আন্তর্জাতিক একটা হাতও ছিল, কিন্তু শুধুমাত্র যে একদম সেনাবাহিনীর একটা উশৃঙ্খল গ্রুপ গেল মেরে ফেললো, এতটা সহজ নয় বিষয়টা। তো সেটা আমি যদি বলি যে দল হিসেবে তাহলে বিএনপি বোধহয় কনভিন্স, কারণ এর আগে 2-3 বার ক্ষমতায় ছিল, তারাও এটা নিয়ে খুব বেশি আর সামনে এগোয়নি। আমি জানি না বাবার বিএনপির মধ্যেও কিছু কোনো নেতা বলার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক বা ভেতরে কোনো হাত ছিল কিনা এটা বের করা উচিত। এখন কমিশন করার কথা বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে কমিশন করা, তাতে কোনো লাভ হবে কিনা আপনার কাছে কি মনে হয়? নির্ভর করবে যে কতটুকু আন্তরিক বের করার জন্য, এবং যখন এই যে একমাত্র যাকে গ্রেফতার করা হয়েছে উনার সাথে ওনারা কিভাবে যোগাযোগটা করবে, তাকে কতটুকু তারা তার কাছ থেকে জানতে চাইবে, সে অবস্থাটা তৈরি করা, এটার উপর নির্ভর করবে যে এটা পারবে কি পারবে না। কেন এটা আন্তরিকতা যদি না থাকে, আর যদি স্ট্রেট বলা হয় যেটা মিলিটারি ট্রাইব্যুনালেই তাকে করা হবে, তাহলে তো আমরা কোনোদিন জানবো না। মানে আমি জানি না আমরা কি আগ্রহটা বেশি দেখাচ্ছি কিনা, কারণ দেখাবো না কেন, তার ছেলে এখন ক্ষমতায় আছে। না, ছেলে ওইটা হলো পরিবার, আর আমরা হলাম এই দেশের নাগরিক। আমাদের দেশের প্রধানকে হত্যা করা হয়েছে, আমরা নাগরিক হিসাবে আমাদের একটা অধিকার আছে। এখানে আমরা বেশি দেখাচ্ছি কি দেখাচ্ছি না এটা বিষয় না, বিষয় হলো যে আমাদের একটা অধিকার আছে জানার, আমাদেরকে সবকিছু জানার একটা অধিকার ইতিহাসের জন্য হলেও জানার দরকার আছে, কারণ এই ধোঁয়াশা নিয়ে আসলে পলিটিসাইজ হতেই থাকবে এটা পরিষ্কার করা দরকার। সেই জায়গাটায় মানে অবশ্যই আমরাও জানতে চাই। কিন্তু যে আপনি যেটা বললেন না, স্বরাষ্ট্রমন্ত্রী বলেই দিয়েছেন যে আইনে আগে বিচার হয়েছে, বিচারের তো এখন কিছু নাই, বিচার হয়ে গেছে, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এটা জাস্ট এখন ইমপ্লিমেন্ট করার বাকি, সেই জায়গাটায় আছে, তাই তো? সেটা আমি তো মিলিটারি ট্রাইব্যুনালের পদ্ধতিগুলো জানি না, আমাদের এখানে আইনজীবী আছে, কিন্তু আমাদের সিভিল ইস্যুতে যেটা আমাদের কোর্টে, সেখানে তো অ্যাপিলের সুযোগ থাকে, রাইট টু অ্যাপিল থাকে, সব কিছু থাকে, ক্লেমেন্সির সুযোগ থাকে। আমি মিলিটারি ট্রাইব্যুনালের কথা জানি না, এটা আমি যতটুকু জানি যে নাই। ওকে, মানে আবার নতুন করে বিচার হওয়ার কোনো সুযোগ নাই, তাই বলছেন? ইমপ্লিমেন্টেশনে মঞ্জুর মোর্শেদ ভালো বলতে পারবেন। জি না, ওইটা আপনার একই সিস্টেম। ট্রাইব্যুনালে যখন বিচার হয়, কোর্ট মার্শাল বলে এটাকে, কোর্ট মার্শালের যে বিচারটা হচ্ছে সেখানে একজন অফিসার, ধরেন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল, সে বিচারক থাকে, তার সহযোগী থাকে। এখানে সরকারের পক্ষ থেকে যে আসামি তাকে অফিসার নিয়োগ করে দেয়, মানে তার পক্ষে আইনজীবী থাকার জন্য, আর সরকারের প্রসিকিউশনে তো থাকেই। এটার পর একটা বিচার হয়, বিচার হওয়ার পরে ওই কোর্ট মার্শালের বিচারের এগেনস্টে আবার একটা আপিলের সুযোগ আছে, সেটা হলো চিফ, যে আর্মি চিফ, তার কাছে আপিলটা করা যায়, ওটা বাইরে কোথাও আসবে না। তো ওখানে আপনার এখন যেটা আসবে সেটা হলো, ধরেন কোর্ট মার্শালে তো তার ফাঁসি হয়েছে, অন্যদের ফাঁসি কিন্তু ওই চিফের কাছে করেছিল, পরবর্তীকালে কিন্তু এটা অ্যালাউ হয় নাই, ইভেন কি রাষ্ট্রপতির কাছেও করেছিল, কারণ আপনি জানেন যে হত্যার মামলায় কিন্তু রাষ্ট্রপতির কাছেও করা যায়, সেগুলো অ্যালাউ হয় না, ফাঁসি কার্যকরী হয়ে গেছে। এখন এখানে এই কোর্ট মার্শালে যে মোজাফফর সাহেব যে অ্যারেস্ট হলেন, উনি যদি চান উনি হয়তো চিফের কাছে একটা অ্যাপিল করতে পারেন, এবং সেই অ্যাপিলটা আগে যেভাবে হয়েছে, কারণ অলরেডি তো সিদ্ধান্ত হয়ে গেছে, সেইভাবে অ্যাপিলটা খারিজ হবে। খারিজ হওয়ার পরে উনি যদি চান যে ওনার প্রাণ ভিক্ষার জন্য কোনো আবেদনের প্রশ্ন আসবে, সেটা চাইতে পারেন, নাও চাইতে পারেন, আর চাইলেও তো এটা রাষ্ট্রপতি করবে না। কতগুলো জিনিস আছে এগুলো ভিক্ষা, আইন থাকলেও সেটা করার সুযোগ নাই। কাজে সেখানে এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে, তার ফাঁসির আদেশ আছে, খালি একটা সময়ের ব্যাপার মাত্র, ওনার ফাঁসি কার্যকরী হয়ে যাবে। কিন্তু আপনি যে প্রশ্নটা বলছেন সেটা অন্য জিনিস, সেটা হলো ডিবি গ্রেপ্তার করার পরে ডিবির কাছে আমরা এখনো জানি না, কারণ বাংলাদেশের সিস্টেমের ব্যাপারে আমার অনেক সন্দেহ আছে। আদালত অনেকবার রায় দিয়েছে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার পরে কোর্টে প্রডিউস করতে হবে। বাংলাদেশে এখনও বহু ঘটনা আছে যে 7 দিন পরেও প্রডিউস করে না, ওই যখন প্রডিউস করে ওই দিন থেকে 24 ঘন্টা হিসাব করে প্রডিউস করে। এখন ডিবি কি ওখানে কয়দিন আগে ধরলো, কি তথ্য পাইলো কি না, কোনো মিডিয়ায় কিছু আসে নাই। কাজে এই জিনিসটা আমাদের কাছে, যে ডিবি ধরার পরে তারা কি
অ্যাজ এ সিভিলিয়ান অথরিটি হিসাবে তারা কি কোনো তথ্য নেবে না? সরকারের কাছে কি তারা একটা রিপোর্ট দিবে না যে উনি তো এই কথা বলেছেন, এতে এতে ছিল? এটা তো খুব স্বাভাবিক। আপনি জানেন যে রিসালদার বঙ্গবন্ধু মার্ডার কেসে রিসালদার মুসলিউদ্দিনকে যখন নিয়ে আসলো ইন্ডিয়া থেকে, সেখানেও কিন্তু ওখানে যারা গ্রেপ্তার করেছিল সিভিলিয়ান অথরিটি, তারা কিন্তু তার কাছ থেকে অনেক তথ্য নিয়ে সেগুলো কিন্তু মিডিয়া দিয়ে দিছিল, কোথায় ওখানে ছিলেন, কিভাবে ছিলেন, কি সব কিছু। কিন্তু এখানে সেইটা আসে নাই। এখন সেইটা কি আসলেই তারা করে নাই, না করেছেন, চুপ করে আছেন, এগুলো আমাদের কাছে বোধগম্য না। জিনিসটা এখনো যেহেতু এটা খুবই তথ্য কম আসছে, অতএব এই জায়গাটায় সবার মনেই একটা সন্দেহ যে কেন এরকম হচ্ছে। আমার মনে হয় এটা যদি ক্লিয়ার করে দেয়, কালকে ডিবির পক্ষ থেকে যদি যে আমাদের কাছে এত ঘন্টা ছিল, আমরা জেনেছি, এই বলেছেন, আমার মনে হয় তাহলে মানুষের মধ্যে যে একটা ইয়ে আছে, যে একটা সন্দেহ যে আসলে কোথায় কিভাবে গ্রেপ্তার হলো, কি হলো, কেন কিছু চুপ করে থাকা হচ্ছে, এগুলো আমার মনে হয় দূর হবে। কিন্তু এটা যদি থাকে তাহলে কিন্তু এটা ডালপালা আরও বেশি বেরোবে। কারণ আমাদের দেশে তো এখন ধরেন সোশ্যাল মিডিয়া আছে, অন্য জায়গা আছে, এই দেখবেন এক একজনে এক এক দিকে আলোচনা করতেছে, অনেক একটা কনফিউজিংই হয়ে যাবে। জি, এই আর যে কমিশন গঠনের কথা বিএনপির দলের নেতারাই অনেক সময় অনেকবার দাবি করে এসছে, সেটা নিয়ে কোন রকম সমাধান আপনি কি? না, কমিশন তো ধরেন না, কমিশন আমি বলি শুনেন, কমিশন কেন করা হয়? একটা ঘটনার তথ্য বের করে আইনের আওতায় আনার জন্য। ধরেন একটা অপরাধের বিচার হয় নাই, তাহলে সেক্ষেত্রে বিচারটা বের করার জন্য কমিশনটা করার দরকার হয়। এখানে তো ওই সময় 16 জন লোকের কিন্তু ফাঁসি হয়েছে, এটা তো কম ব্যাপার না, বহু অফিসার। তো ওরা কি তখন তদন্ত ছাড়াই ইনস অ্যান্ড আউট এভরিথিং হয়েছে। এবং এখানে টেকনিক্যালি যেটা হয়েছে যে এমন হয়তো যে এরশাদ থাকলেও, ধরেন আপনাকে একটা ভেরি সিম্পল কথা বলি, কোনো রকম যদি কুলু থাকতো যে এরশাদ এর সঙ্গে আছে, তাহলে 91-তে ক্ষমতায় আসার পর কি বিএনপি তাকে ছেড়ে দিত? অবশ্যই না, কোনোদিনই ছেড়ে দিত না। এখানে টেকনিক্যালি ধারণাটা সঠিক হতে পারে, হয়তো মঞ্জুরকে এমনভাবেই শুধু এরশাদ মঞ্জুরের কথা হয়েছে যে ঠিক আছে তুমি এইটা করো, তোমাকে এইভাবে পরবর্তীকালে করা হবে, নোবডি নোজ। যার ফলে হয়েছে কি মঞ্জুর গ্রেপ্তার হওয়ার পরে আবার এরশাদের নির্দেশেই তাকে কিল করে দেওয়া হয়েছে। কাজে ওই তথ্য দুনিয়ায় কখনো কোথাও আর আসবে না, এই এখানে এন্ড হয়ে গেছে। কাজে এইরকম ঘটনা হলে সেখানে আর আপনি কমিশন করে কি বের করবেন? আর একটা কথা আছে, সেটা আগেও হয়েছে, সেটা হলো পলিটিক্যাল করছে, যেমন বিচৌধুরী সাহেব অক্ষত কেন থাকলেন, আরও বিএনপির অনেকে জড়িত কিনা, এই সমস্ত কথাবার্তা আসছে না। সেটা তো বিচৌধুরী বিএনপি থেকে চলে যাওয়ার পরে তো বিএনপি ক্ষমতায় আসছে, কই তারা তো কিছু করে নাই। তার মানে দে ওয়ার অলসো কনভিন্স, ফ্যামিলিও তারা কনভিন্স যে আসলে ঘটনাটা এইভাবেই হয়েছে। আর মেজর মঞ্জুরের অধীনে সেই টার্গেট করে তাদেরকে ক্লিন করছে, এবং বহু লোকজন জড়িত ছিল, তাদের অনেকেই ফাঁসি হয়ে গেছে, অনেকের সাজা হয়ে গেছে, এবং সেটা কার্যকরী হয়েছে। দুইজন পলাতক আছে, উনি আর একজন। তাই এই দুজনের কাছ থেকে আর যে তথ্য আসবে সেটা তো, কারণ যদি সেরকম কোনো সম্ভাবনা থাকতো তাহলে সরকার কিন্তু তাকে রাখতে পারতো, জিজ্ঞাসাবাদের জন্য করতে পারতো। কিন্তু দেখেন ধরে কিন্তু বলে দিল আমরা ট্রাইব্যুনালে পাঠাই দিলাম। তার মানে ট্রাইব্যুনালে পাঠানোর অর্থ যে ট্রাইব্যুনালের প্রসিডিং শুরু হয়ে যাবে, উনি আপিল করলে করবে, না করলে তো সাজা কার্যকরী হয়ে যাবে। কিন্তু সেখানে সরকারের পক্ষে তো একটা মেসেজ আছে যে এটা তারাও কনভিন্স যে এখানে আসলে নতুন কিছু পাওয়ার কিছু নাই। জি, খুশি খবর সেই জায়গাটা যে পলিটিসাইজের কথাটা আসছে আর কি, মানে যদি কনভিন্স হয়, যেটা মঞ্জুর মোর্শেদ বললেন, যে বিএনপি যদি কনভিন্স হয় তাহলে ডিক্লারেশন দিয়ে দেওয়া হোক, হ্যাঁ এই জড়িত ছিল, এরা যেটা শাস্তি হয়েছে দ্যাট ইজ উই আর কনভিন্স, তাহলে আমাদের আর কথা বলার তো কোনো দরকার নেই, ইতিহাস সেভাবেই লেখা হবে। কিন্তু পলিটিক্যালি কিন্তু দোষারোপ করা হয়, এরশাদকে দোষারোপ করা হয়েছে একসময়। 45 বছর আগের ঘটনা, 45 বছরে অনেক নতুন প্রজন্ম চলে আসছে যারা এখন সামনে আছে, তাদের হয়তো এই পুরো 81-তে কি হয়েছিল, কেন এটা একটা মার্শাল মানে একটা মিলিটারি কোর্ট ছিল, সে মিলিটারি কোর্টের অধীনেই এটা করা হয়েছে। এবং তখন 82 মার্চে এরশাদ চলে আসলো, মার্শাল ল চলে আসলো। তো যে কারণে জনগণের কাছে টোটাল পিকচারটা নাই, যেটা ছিল সেটা হলো যে যেটা সামরিক কোর্ট যেটা দিয়েছে। তো এখানে আমার মনে হয় যে আজকালকার দিনে অনেক অপব্যাখ্যাও হয়, অনেক টুইস্টও করা হয়, যেটা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে কোনটা সত্য না। আমি খালি এআইয়ের কথা বলছি না, এআই তো আছেই, কিন্তু অনেক তথ্য যে কিছু একটা ক্লিপ নিয়ে ওইটাকে একটু টুইস্ট করে এটা এত বিকৃত করা হয়। তো এখানে একটা ক্লিয়ার কাট পজিশন থাকা দরকার যে এটা এরকম হওয়া উচিত। আর ওই যে ট্রাইব্যুনালের বিচার যখন হয়েছে না, তখনও কিন্তু আমাদের যে মিডিয়া, তখন কয়েকটা পত্রিকা তো ছিল, সেই মিডিয়াগুলো কিন্তু ডিটেলস এসছে ট্রাইব্যুনালের তথ্যগুলো। না, ডিটেলস এসেছে, কিন্তু তখন তো আমরা যেটা পড়ছিলাম আমরা কনভিন্স না এটা, কেন এটা তো মিলিটারি ইসে থেকে আসছে, এটা তো পাবলিকের ওখানে কোনো আমার জানার অ্যাক্সেস নাই। মানে তথ্য, মানে আমাদের তো প্রেসিডেন্ট ছিলেন উনি,
তাই না? উনি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। একেবারে উনি তখন সেনাপ্রধান অবস্থায় কিন্তু নিহত হন নাই, তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে। তাহলে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে যখন হবে, তাহলে ফৌজদারি আদালতে কেন বিচার হবে না? আমরা কেন জানতে এটা পারবো? বলা হয়েছে আর্মিরা করেছে বঙ্গবন্ধুর সময়। এটা হলো কিছু নন আর্মি পিপল ছিল যারা রিটায়ার হয়ে করেছিল, তারা আর্মি রিটায়ার মানে রিজাইনও করেছিল বা তারা আর্মির সাথে ছিল না। এদের বেশ কয়েকজন ছিল, আর্মিরও কিছু লোক ছিল, কিন্তু এখানে তো বলা হচ্ছে যে শুধু আর্মি। সেই কারণে বিকজ আর্মি অফিসার্স, আর্মি যারা ছিল তারাই এই কাণ্ডটা ঘটিয়েছে দেখে এটা বলা হচ্ছে। সো দেয়রফর ওদের বিচারটা হবে এই সাথে কোর্ট মার্শালে। এখন ওই সময় যখন বিচার হয়েছিল, 45 বছর আগের কথা বলি আমি, 81 সালের সময়, তখন আসামি পক্ষের আইনজীবী, মানে ওদের আমি জানি না, আসামি পক্ষের আইনজীবী ছিলেন ইব্রাহিম, জেনারেল ইব্রাহিম। ও জেনারেল ইব্রাহিম ছিলেন। তিনি স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে বিচার যেটা হয়েছে এটা সঠিক হয়নি। তার যেই ক্লায়েন্ট, তারা সঠিক বিচারটা পায়নি। সেখানেও তো একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে। আচ্ছা, ওটা হলো যে অনেক সময় যখন একজনের আইনজীবী বক্তব্য রাখেন, সাধারণত যখন যে গিল্টি পার্টি, তখন গিল্ট প্রমাণিত হয় আর মানে বিচারটা হয়ে যায়, তার রায় হয়ে যায়, তখন সবসময় বলে যখন বিচারটা অন্যরকম হয়, এটা তো বলা হয় কেন, সে তো তার পক্ষে বলছে, তো তখন সে তো নিশ্চয়ই কোর্টে বলেনি যে তারা গিল্টি। তো এটা আমি অত সিরিয়াসলি নেব না যে ওইটা কতটুকু, কিন্তু যেটা হলো যে অস্পষ্টতা সবসময় আমি সবসময় বলি যখন এটা একটা সিক্রেসির মধ্যে চলে যায়, কেন এটা কোর্ট মার্শাল মানে সিক্রেসিতে মধ্যে যাওয়া, এখানে পাবলিক কোনো নাই, কোনো মানে বোধগম্যতা নাই যে তারা জানতে পারবে যে কি হয়েছে কি হয়নি। তো তখন একটা সবসময় একটা তো এটা যদি একটা ক্লিয়ার পজিশন দিয়ে দিতে পারে, আর যেহেতু এখন প্রশ্ন উঠছে এনাকে ধরার পরে, এটাও একটা জাস্ট ক্লিয়ার করে দিক, তাহলে যেন অনেক কিছু ক্লিয়ার হওয়ার কথা। কারণ ওনার আবার বলার আরেকটা কারণ আছে, কিন্তু সেই কারণটা হলো উনি তো আসামি পক্ষে ছিলেন। আসামি পক্ষে আপনি জানেন যে ট্রাইব্যুনালের বিচারটা কিন্তু খুব, ওখানে কিন্তু আসামির অধিকারটা খুব সীমিত কোর্ট মার্শালে। তো উনি যেহেতু আসামির পক্ষে ছিলেন, ওনার তো আরও অনেক অধিকার পাওয়ার কথা ছিল, একটা পয়েন্ট। সেকেন্ড হলো এতগুলো লোকের ফাঁসি হলো, কিন্তু ওখানে তো আমরা ঘটনার সঙ্গে আমরা যা জানছি, সেখানে তো ওই মুহূর্তে গুলি করছে 2-3 জনে, তাই না? কিন্তু 16 জন লোকের কিন্তু ফাঁসি হয়ে গেছে। তো ওনার অন্য ক্লায়েন্ট, উনি তো সবার জন্যই ছিলেন, অন্য ক্লায়েন্টও হয়তো উনি মনে করেছেন যে এদের তো আসলে পরোক্ষ সহযোগিতা, হয়তো অনেক অফিসার আছে মুভ করছে, যখন হয়তো ব্রিগেডিয়ার সাহেব যখন মুভ করলো, তখন লেফটেন্যান্ট আপনার মেজর যে আছে মুভ করলো, ও হয়তো জানেও না। তো এই কারণে ওনারা হয়তো প্রত্যাশা করছিলেন যে ঠিক আছে, যারা ডাইরেক্ট গুলি করছে 2-4 জন, তাদেরকে ফাঁসি দাও, এই সমস্ত অফিসারকে তোমরা অতটা হার্ড পানিশমেন্ট দিও না। তো ওই সমস্ত কারণে হয়তো তার ওই বক্তব্যটা আসতে পারে, দুইটা কারণে। একটা হলো যে সে ডিফেন্সটা ঠিকভাবে পায় নাই, কারণ কোর্ট মার্শালে সেটা পাওয়ার সুযোগ নাই। উনি যেটা বললেন, সিভিল কোর্টে হইলে অনেক রাইট থাকে আসামিদের, কিন্তু কোর্ট মার্শালে তো সেটা থাকে না। জি না, ওই জায়গাটাও জানা যে ওই নানা মিডিয়া নানা ধরনের কথা বলছে যে এই মুজাফফর সাহেবের দায়িত্বটাকে ছিল। একটা মিডিয়া লিখছে যে মুজাফফর সাহেবের দায়িত্ব ছিল বাইরে থেকে যেন কোনো আক্রমণ না আসে সেটা ঠেকানোর জন্য, আবার কেউ বলছে উনি গুলি করেছেন। আমি জানি না কেন, যেটা হচ্ছে যে ওই সময় তখন তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান গেছিলেন, ওনার একটা রাজনৈতিক ওখানে ছিল যে সার্কিট হাউসে সবাইকে নিয়ে একটা মিটিংও করছিলেন, ওনারা সবাই গেছিলেন, পুরো ক্যাবিনেটও গেছিলেন প্রায়, ইফ নট অল, অনেকেই গেছিলেন ক্যাবিনেটের, শুধু বদরুদ্দোজা চৌধুরী না, আরও অনেকে ছিলেন। এবং সেখানে যখন ভোরে যে শোনা হলো যে হত্যা হয়ে গেছে, তখন তো মানে একটা কনফিউশন ছিল, যারা চিটাগংয়েও ছিল তারাও বুঝে উঠতে পারছে না, যদিও এটা সার্কিট হাউস একদম শহরের মাঝে, তারপরেও তারা কেউ বুঝে উঠতে পারছিল না। চিটাগং শহর তখন অত বড় ছিল না, তো তারাও কেউ বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। যারা সার্কিট হাউসেও ছিলেন তারাও ঠিক বুঝে উঠতে পারছেন না, মানে অন্য যারা মন্ত্রী যারা ছিলেন তারাও বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। তো সেটা তো কয়েকজনের সাথে আমাদের পরে দেখা সাক্ষাৎ হলে কথা টথা হয়, একটা মানে এত দ্রুত একটা হঠাৎ করে এটা হয়ে গেল, কোনো আভাস ছিল না যে এটা হবে। সেই কারণে সিক্রেসিটা থাকলে, মানে গণতন্ত্র বা আমরা
ইসে আমাদের সিভিল আদালতে যেটা হয় যেটা মঞ্জুর মোর্শেদ বললেন যে সেখানে মানুষ জানতে পারে কি হচ্ছে, অনেক সরকার পক্ষের আইনজীবী এসে কথা বলে, আসামি পক্ষের আইনজীবী আর কথা বলে, তারপরে মোটামুটি একটা ক্লিয়ার পিকচার clear পাওয়া picture যায়। থাকে। জি, সে কারণে ওই যে যেহেতু তাকে হত্যা মানে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করার পরে তাকে যে কবরস্থ করা, সেটা নিয়ে আবার এখান থেকে ঢাকায় নিয়ে আসা, এটা এক- রাউজানে গিয়ে কবরস্থ করা, ওখানে রাউজান তো না, ওই যে যেখানে করা হয়েছিল ফটিকছড়ি। ফটিকছড়িতে, ওখানে কবরস্থ করার পরে ওখান থেকে এনে তারপরে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তো ঢাকায় তার জানাজা সব কিছুই হয়েছিল, কিন্তু ওখানে ওটা নিয়ে যাওয়া, এগুলো সব তো তখনই তো আমার মনে আছে যে অনেক তথ্য আসছিল, এটা কি উনার বডি কিনা, নানা কার ধরনের বডি, বিভ্রান্তি এগুলো নিয়ে তথ্য। নানা মানে অবভিয়াসলি এটা ওনার বডি ছিল, কিন্তু এটা যারা প্রশ্ন তুলতে চায় অনেক প্রশ্ন তুলেছিল। তো আবার যখন এটা আবার উঠেছে, আমার মনে হয় এটা সময় এসেছে যে একটা ক্লিয়ার কাট বলে দিতে, Picture সবাইকে পিকচারটা দেয়া। সবাইকে দিতে যে এটাই হয়েছিল আর এই কারণে। জি, আমরা আশা করি সরকার নিশ্চয়ই এরকম, এই যেহেতু কথাবার্তা আসছে, একটা কমিশন করে এটার পিছনে কারা জড়িত, কিভাবে কি হলো, এগুলো একটা পিকচার সবার সামনে তুলে আনলে মনে হয় সবাই একটা ক্লিয়ার পিকচার পাবে। একটা বিরতি নিয়ে আসি, তারপর আবার আলোচনায় যুক্ত হচ্ছি। দুজনেই থাকবেন আমাদের সঙ্গে। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমন্ত্রণ আরো একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। স্টুডিওতে আছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এবং মানবাধিকার কর্মী খুশি কবির। দুজনকে আবারও স্বাগত জানাই। আমরা প্রেসিডেন্ট জিয়ার হত্যাকারীর ধরা এবং তার বিচার নিয়ে আলোচনা করছিলাম। একটু আজকে ফোকাস করতে চাই, আজকে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। আচ্ছা। আমরা ন্যায় বিচার বাংলাদেশের, আমরা বলি যে আসলে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এখন আমাদের দেশে তো ডিলেড হতে হতে এমন প্রচুর মানুষ আছে যে বিচার হওয়ার আগেই মরে যায়। এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা? খুশি কবিরকে দিয়ে শুরু করি। আমাকে দিয়ে শুরু করবেন? জি। ঠিক আছে। আমাদের দেশে তো জাস্টিস ডিলেড শুধু না, মানে অনেক সময় জাস্টিস হয়ই না। আর যাদেরকে ধরে নেওয়া হয়েছে, অজ্ঞাতদের দিয়ে কেউ কারোর সাথে শত্রুতা থাকলো, কোনো আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে, আমি বা কেউ একজন কেস করলো, এখন আপনাকে আমি ওটার মধ্যে ধরিয়ে দিব, দেখবো যে কোন কেসে পুরোপুরি এখনো কিছু হয়নি, আপনাকে ধরিয়ে দিতে পারি। ধরালেই আপনাকে কিন্তু থানা ধরে নিয়ে যাবে, তারপরে আপনাকে কোর্টে প্রডিউস করবে, আপনার কাছে আপনার কোর্টকে ওরা এটা চাইবে। টাকা পয়সা কামাইয়েরও একটা পথ। অফকোর্স পুরাটাই টাকা পয়সা কামার। টাকা না হলে আপনার নামটা ঢুকাবে কেন? রাইট। আর তারপরে সেটা হলো যে তাকে ইসে নিয়ে যাবে ওই কাস্টাডিতে, মানে আরও তাকে টর্চার করা বা যা করা, তারপরে জেলে পড়লো, আসলোই না, কেসের কোনো হিয়ারিংয়ের ডেটই আসছে না, সে পড়ে আছে, ভুলেও যায় হয়তো। এরকম তো অনেক কেস আমরা আগেও শুনেছি, যারা মানবাধিকার করেন ওনারা অনেকদেরকে পেয়েছেন, কেউ হয়তো মুদির দোকানে ছিল বা কিছু ছিল, বসে 40-45 বছর পরে কোনো কেসও ছিল না, কিছুই ছিল না, জানেও না, হাজত থেকে বের হয়ে। তো এইগুলো তো খালি ডিনাইড না, তো এটা তো টোটালি মানে ডিনাইড, মানে টোটালি ডিনাইড, এখানে মানে ডিলেড না। ওই যে কদিন আগেও একজন 24 বছর জেল থেকে বেরিয়ে এসে জানলেন যে তিনি আসলে এটার সাথে যুক্তই ছিলেন না, তিনি মুক্ত, খালাস। এই 24টা এগুলো তো বছর হচ্ছে। এখন ফেরত এটা- দেবে কে? ফেরত দিবে কি? আর বাচ্চারা যারা এখন জেলে, আমি তো দেখছিলাম কোন একটা রিপোর্ট যে প্রায় 300 বাচ্চা বা এরকম মার সাথে জেলে আছে। এদের ইটা কি, মানে ওই জেলে তো খুব সুন্দর পরিবেশে তো আর বড় হচ্ছে তারা, সেটা তো না। আমি তো যেটা জানি যেটা হলো যে 4 বছর পর্যন্ত মার সাথে থাকতে পারে, আর বিশেষ কেসে 6 বছর। 6 বছর পরে তাদেরকে ওই ইসেতে নিয়ে যেতে হয়, যে সরকারের যে ওই হোমগুলো আছে সেখানে। কিন্তু এটা তো একটা জীবন হতে পারে না। জেলখানার মধ্যে সে বন্দি থাকবে, ওই অস্বাস্থ্যকর পরিবেশ, স্কুল নাই, খেলাধুলা নাই, বাচ্চাদের সাথে মেলামেশা নাই, এইগুলো তো মানে ভয়াবহ একটা পরিস্থিতি। তো এইগুলোর রেহাই কিভাবে হবে? যেটা হচ্ছে যে আমাদের যদি রুল অফ ল সত্যিকারের এখানে যদি স্থাপন করা হতো সর্বক্ষেত্রে, যারা আইন প্রয়োগকারী সংস্থাগুলো তারাও যেটা করবে, তারপরে যারা বিচার ব্যবস্থার মধ্যে যারা আছে তারাও করবে, আমাদের যে আইনগুলো আছে সেই আইনগুলো সঠিকভাবে যেন সঠিক বিচার হতে পারে সেটা করবে, মানুষ যেন
মানে যেটা হচ্ছে যে আর একটা জিনিস, আপনি তো একটা কথা বললেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আর একটা যেটা কথা অনেক সময় অনেক বিজ্ঞ আইনজীবীরা বলেন, সেটা হলো the law must appear, seem to have been done. Justice must seem to be have been done. তার মানে খালি বিচারের যে রায়টা হলো সেটা না, এটা যেন বিচারটা সঠিকভাবে হয়েছে সেটা যেন সবাই যেন এটা বুঝে উঠতে পারছে। তো এইগুলো তো আমাদের এখানে নাই, কিছুই নাই। তো এটা আমাদের আনতে হবে। এখন আমরা একটা যে পর্যায়ে আসছি, দেশটাকে আমরা যতই এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, এই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জায়গাটা আমাদের একটু বেশি ফোকাস করা করতে উচিত। হবে। মঞ্জুল মোর্শেদ, সে জায়গাটায় মানে আপনি যেহেতু আইনজীবী, আইন পেশার সঙ্গে যুক্ত, আপনাদের উপরে কিছুটা বর্তায় যে আপনি যখন আসামি পক্ষের আইনজীবী, তখন আসামিকে অবশ্যই সে মুক্ত, সে দোষী নয়, সেটি প্রমাণ করার দায়িত্ব আপনার। কিন্তু আপনি যখন জানেন সে দোষী, তখন কি করেন? মানে ইন জেনারেল আইনজীবীরা তো তখন কি করে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে দিবসটি আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস, আমার মনে হয় বাংলাদেশের সকল মিডিয়া বা সকলকে সরকারিভাবেও এটাকে খুব হাইলাইটেড করা দরকার ছিল। কারণ আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে অন্যতম একটি সমস্যা হলো এখন ন্যায় বিচার প্রাপ্তি। কারণ হলো যে এই হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মিথ্যা মামলায় তারা গ্রেপ্তারে আছেন এবং তাদের বিচারগুলো ন্যায় বিচার হচ্ছে না, এটাই অনেকের পারসেপশন। কিছু কিছু ক্ষেত্রে যে হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু আপনি ম্যাক্সিমামে যদি বলেন সেক্ষেত্রে এখন পর্যন্ত সেই ধারাটা এস্টাবলিশড হয় নাই। আর একটা সমাজে যদি ন্যায় বিচার নিশ্চিত করা না যায়, তাহলে ওই সমাজটাকে অসুস্থ সমাজ বলতে হবে। এবং একটা অসুস্থ সমাজ নিয়ে একটা দেশ উন্নয়ন করতে পারে না, সামনের দিকে যেতে পারে না। আর সবচেয়ে মানুষের যে অধিকারের মধ্যে প্রথম অধিকারটা হলো আমার খাদ্যের, বেঁচে থাকার জন্য। কিন্তু এরপরে যদি আমি সারাউন্ডিং জিনিসটা বলি, খাদ্য বাসস্থানের বাইরে, তো এটি হলো সবচেয়ে বড় অধিকার, যে আমি একটা ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আমার যে আইন কানুন যা যা আছে প্রত্যেকটা আইনে যে আমার অধিকার আছে সেটা আমি পাবো, এই নিশ্চয়তাটা আমার দরকার। কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হলো, সেইটা এখনও আমরা তৈরি করতে পারি নাই। বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতাটা নিশ্চিত করতে পারি নাই। বিচারকদের উপরে প্রেশার, ভয়ভীতি থাকার কারণে স্বাধীনভাবে যে বিচারকরা বিচার করবে সেই জায়গাটাও আমরা নিশ্চিত করতে পারি নাই। এবং রাজনৈতিক হয়রানি এবং বিভিন্ন পুলিশের বিভিন্ন মেকানিজম, অর্থ ইনকাম, এসব কিছু মিলে মোটামুটি আপনি বলতে পারেন যে টোটাল সিস্টেমের মধ্যে, এই বিচারের মধ্যে তো ধরেন অনেকগুলো জায়গা, একটা হলো আদালত, একটা হলো আইনজীবী, আর একটা হলো প্রসিকিউশন, তদন্ত যারা করবে। এই তিনটা জায়গায় আপনার এমন একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং সেই জটিলতার কারণে আসলে ন্যায় বিচার কতটুকু আছে, আমরা তো বলবো ন্যায় বিচার আছে যেখানে মোর দ্যান 50% থাকলে তো আমরা বলবো, কিন্তু ন্যায় বিচার কতটুকু আছে সেটাই আমাদেরকে এখন তলায় গিয়ে খুঁজতে হবে, যেটা কি 10% আছে না 15% আছে। তো এই যখন দেশের অবস্থা, সেখানে এই দিবসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাইকে অনুধাবন করা। এটা এমন না যে আপনি দিবস পালন করলেন, প্রোগ্রাম করলেন, এটা না, এটা অনুধাবন করা। রাষ্ট্র যারা পরিচালনা করছেন বা যারা বিচারের সঙ্গে জড়িত আছেন বা তদন্তের সঙ্গে যারা জড়িত আছেন, এটা তাদের অনুধাবন করা যে একটা মানুষের যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, এর চেয়ে সবচেয়ে ক্ষতি তার বেশি আর কিছু নাই। কারণ যেটা আপা বললেন যে একটা লোক গ্রেপ্তার হলো, সে জানেই না কিসের জন্য গ্রেপ্তার। কারণ আপনি ধরেন একটা পলিটিক্যাল প্রোগ্রাম বলি, ধরেন একটা এখন বিরোধী দল একটা প্রোগ্রাম দিল, সরকার চাচ্ছে এই প্রোগ্রামটা হবে না, তখন এখানে সরকারকে নির্দেশ দিল যে ধরো আগের দিন রাত্রে, তখন পুলিশ কি করে, বিভিন্ন জায়গায় ধরতে যায়। আমার ঘরে তো ঢুকবে না, আপনার ঘরেও ঢুকবে না, ওই রাস্তাঘাট দিয়ে 10টার পরে যে যাচ্ছে একজনকে ধরে ফেললো, ধরে তার সঙ্গে কথাবার্তা করলো, কিছু যদি পায় তাহলে পাইলো, আর না পাইলে পরে ধরে পাঠাই দিল। পরের দিন ফরওয়ার্ডিংয়ে চলে গেল, ওই যে গতকালকে যারা মিছিল করতে চাইছে এরা তাদের সদস্য, এইভাবে বলে দিল। কিন্তু ও তো কিছুই জানে না, ও দোকান শেষ করে হয়তো বাসায় যাচ্ছিল। এরকম তো হাজার হাজার ঘটনা ঘটছে। আর সবচেয়ে হলো যে রাজনৈতিক নিপীড়ন যখন হয় ন্যায় বিচারের পরিপন্থীভাবে, সেটা তো রাষ্ট্রের জন্য আরও ভয়াবহ, যেটা আমরা ইদানিং দেখছি। এই যে 5ই আগস্টের পরে এই যে হত্যা মামলাগুলো হলো, যেখানে আপনাদের 400 সাংবাদিকও এখনও আছে যারা তো হত্যা করে নাই এবং হত্যার সঙ্গে জড়িত না,
তারা হয়তো একটা দলকে সমর্থন করে বেড়ায় বা বক্তব্য দিতে পারে, সেটা এখনো তো অনেক সাংবাদিককে বক্তব্য সরকারের পক্ষে দিচ্ছে না, অনেক কি বক্তব্য জামাত ইসলামের পক্ষে দিচ্ছে না। বক্তব্য দেওয়াটা তার স্বাধীন মতামতের ব্যাপারে, কিন্তু এই কারণে আপনি হত্যা মামলায় দিয়ে রাখবেন 400 সাংবাদিক, তা তো হতে পারে না। তো এই যে এতগুলো, এবং কয়েকদিন আগে অ্যামনেস্টিও মনে হয় 4 জন সাংবাদিকের ব্যাপারে একটা স্টেটমেন্টও দিয়েছে। তো এগুলো তো আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি, এবং ন্যায় বিচারের যে নিশ্চয়তা, সেই নিশ্চয়তাটা দিবে হইলো আমাদের সর্বোচ্চ জায়গা আদালত। এখন আদালতের জায়গাগুলোতে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করে রাখছি যে তারা নিজেরা, কারণ তার তো মনের থেকে অন্তরের থেকে তার ন্যায় বিচারটা আসতে হবে, কিন্তু আপনার যদি ভয়ভীতি থাকে, যে কালচারটা আমরা ডক্টর ইউনূস সাহেবের সময় আমরা শুরু করেছিলাম, বিচারকদেরকে উপরে জোর জবরদস্তি, আদেশ না দিলে চেয়ার ছুঁড়ে মারা, তারপরে আইনজীবীদের দ্বারা তারা নিগৃহীত হওয়া এবং তাদেরকে ভয়ভীতি দেখানো, সব কিছু মিলে ওটির যে একটা প্রভাব, সেটি আমার দৃষ্টিতে এটা এখনও চলমান। হয়তো কিছুটা কাটিয়ে উঠছি আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে, কিন্তু এখনও ওই পরিবেশ পরিস্থিতি আছে, যার কারণে অনেক জায়গায় আমরা এখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। কিছু পরিবর্তন হয় সেটাও সত্য, যেমন একসময় 12ই ফেব্রুয়ারি আগে আপনি 5ই আগস্টের যে কোনো মামলায় 400 জনের যে নাম, তার নামটা নিয়ে গেলেও কোর্ট বলতে আমরা এটা শুনবো না, কিন্তু এখন কিন্তু সেটা না। এখন কিন্তু ওই নাম থাকলেও জামিনও দিচ্ছে। যেমন আমি কয়েকদিন আগে একটা জামিন করলাম, এলাকার চেয়ারম্যান ছিল, সে ওই নাম 30-40-এ তার নাম আছে, তার ওখানে কোনো অপরাধ বলা নাই, জামিন দিয়ে দিয়েছে। তো এখন এই জিনিসগুলো উন্নতি হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ না। আমার মনে হয় এই ব্যাপারে সরকারকে দৃষ্টি দিতে হবে, আন্তর্জাতিক দিবসটাকে টার্গেট করে পদক্ষেপ নিতে হবে, যাতে মানুষ ন্যায় বিচার পায়। ন্যায় বিচার কিন্তু আমার জন্য আপনার জন্য তা না, কিন্তু ন্যায় বিচারটা হলো প্রত্যেকটা নাগরিকের একটা মৌলিক অধিকার। কাজে প্রত্যেকটা নাগরিক তার চলাচল, তার মতামত প্রকাশ, তার রাজনীতি, সব জায়গায় যেন তার অধিকারটা নিশ্চিত থাকে, সেটির ব্যাপারে আমার মনে হয় সরকার যত বেশি পদক্ষেপ গ্রহণ করবে, সরকারের গ্রহণযোগ্যতা, পপুলারিটি ততই বাড়বে। আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি যে ন্যায় বিচারের কথা যখন বলা হচ্ছে, সেখানে যে কোন সরকার কি চাচ্ছে সেটার উপর বিচারটা কোনো দিন, একটু যেটা আমার অ্যাডভোকেট মঞ্জুর বললেন যে আগে ফেব্রুয়ারি ইলেকশনের আগে মানে শুনতোই না কোর্ট, এখন তো শুনছে। তো এটা কেন? কোর্ট কেন সরকারের কোন জিনিস চাচ্ছে বা ওদেরই, এটার উপর কোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। কোর্ট শুড বি টোটালি ইন্ডিপেন্ডেন্ট। এটা ইন্ডিপেন্ডেন্ট না হয়ে আমি দেখছি যে এখন আমি এটা দিতে পারবো কি না, মানে এই জিনিসটা তো আসলে ন্যায় বিচারের সবচেয়ে বড় বাধা তো এখানে এই মানসিকতাটাই। এই মানসিকতা পরিবর্তন হোক, পরিবর্তন হবে আমরা আশা করি। যেহেতু মঞ্জুর মুর্শিদ বললেন যে কিছুটা পরিবর্তনের ছোঁয়া আছে, পরিবর্তনটা হবে, পলিটিক্যালি যেন কোনোভাবে বিচার বিভাগকে হস্তক্ষেপ তার মানে করা না যে হয়। পলিটিক্যাল পার্টি যদি চায় তাহলে হবে, আর পলিটিক্যাল পার্টি যে সরকার থাকবে ক্ষমতায় সে যদি না চায় এটা হবে না, এটা তো হতে পারে না। জি, একদম পরিষ্কার। খুশি কবির, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট মঞ্জুর মুর্শিদ, আপনাকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি আজকের প্রযুক্তি বাংলাদেশ। ডিবিসি সঙ্গে।